আদালতকে ভুল বুঝিয়ে চোরাপথে অবৈধভাবে বহু মাদ্রাসায় একাধিক শিক্ষক নিয়োগ করেছেন কিছু ম্যানেজিং কমিটি। সুপ্রিম কোর্টে বেতন এবং বকেয়া হিসাবে বিপুল পরিমাণে টাকা দাবি করেছেন এই সব ভূতুড়ে শিক্ষকরা। বাস্তবে এই সব শিক্ষকদের মাদ্রাসায় কোনো অস্তিত্বই নেই। ভূতের মতো আবির্ভাব হওয়ায় এদের নামকরণ করা হয়েছে ভূতুড়ে। এইসব ভূতুড়েদের কফিনে শেষ পেরেক পুঁততে চলেছেন সুপ্রিম কোর্ট। একাধিক বৈধ নথি দাবি করেছেন সুপ্রিম কোর্ট, যা এই সব ভূতুড়ে শিক্ষকদের দেওয়া অসম্ভব। ভূতুড়েদের বিরুদ্ধে সর্বপ্রথম সোচ্চার হন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম নামে একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডল কি বলছেন শুনুন। গত 19 নভেম্বর সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাজ মাসি আগস্টিনি যে বেঞ্চ রায় দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট কতগুলো প্যারামিটার ইন্ডিকেট করেছে যে আপনারা সুপ্রিম কোর্টে এসেছেন 2020 সালে 6 জানুয়ারি ভুতুড়ে এই মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধতা পেয়েছে, হাইকোর্টে অবৈধতা রায়কে বৈধতা দিয়েছে। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন আল্ট্রা ভাইরাসটা কেটে কনস্টিটিউশনাল বৈধ হয়েছে। কিন্তু তারপর থেকে যে মাদ্রাসা শিক্ষক নিয়োগ কমিশন নিয়োগ করবে, কিন্তু এই কমিশন নিয়োগ করলেও কমিটি তার যে আশা, সে আশাটা নির্লিপ্ত হচ্ছে না। বর্তমানে যে 19 তারিখে মামলা বিচারাধীন মামলাতে জাস্টিস বলেছেন দীপঙ্কর দত্ত জাস্টিস, 361টা পিটিশনার, প্রায় 43টা কেস হয়েছে। সেখানে যে আপনারা এমন কোনো একটি মামলার ক্যান্ডিডেটের রেফারেন্স দেখান যার সব কিছু এভরিথিং ডকুমেন্টস আছে, যার নিয়ে কোনো ক্লেমার হিসাবে ডিসপুট গভর্নমেন্ট দেখাতে পারবে না, বা দেবীপ্রসাদ বিচারপতি দেবীপ্রসাদ দে কমিটি যে আপনাদেরকে বাতিল করেছে, সেই বাতিল করার কারণটা যথার্থ ছিল না। তো দীর্ঘ শুনানি, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা যে শুনানি হয়েছে, যারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তাদের আইনজীবীরা এরকম কোনো রেফারেন্স দেখাতে পারেনি। বিগত দিনেও এই কথা এসেছে, তারা 6টি নামকে সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপিত করেছিলেন, কিন্তু এই 6টি নামের মধ্যে যিনি মূল মামলার পিটিশনার নাজমা খাতুন অ্যান্ড আদার্স, তো এই নাজমা খাতুন যিনি ক্যান্ডিডেট, তিনি হচ্ছে কন্টেয়া রহমানিয়া জুনিয়র শওকতিয়া হাই মাদ্রাসা ইংলিশ মিডিয়াম। তো এই মামলায় যিনি পিটিশনার, সেই মাদ্রাসাটার বর্তমানে যা অস্তিত্ব, অর্থাৎ যেই সময় নিয়োগ হয়েছিল বলে দাবি করছে, সেই সময় ম্যানেজিং কমিটি অস্তিত্বই ছিল না, যেটা বোর্ডের দ্বারা অনুমোদিত নয়। তার চেয়েও সবচেয়ে ভয়ঙ্কর কথা বিচারপতি বলছেন যে মাদ্রাসা বোর্ডেরই রেকগনাইজেশন নয়। যেখানে বোর্ড তাকে রেকগনাইজেশন দেয়নি, সেখানে নিয়োগের কোনো প্রশ্ন আসছে না। বাকি 6টি এরকম দীর্ঘ শুনানির পর আবার আগামী 17ই ডিসেম্বর এই মামলা ফার্স্ট পার্ট হার্ড হিয়ারিং হবে, এবং আইটেম নম্বর 1, সেখানে সমস্ত পক্ষকে, অর্থাৎ যারা আবেদনকারী তাদের পক্ষ থেকে আইনজীবীদেরকে বলেছেন আপনারা 10টি এমন ক্যান্ডিডেটের তথ্য আনেন, টিচার আর 5টা নন টিচিং, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। এবং এই তথ্যগুলোর কাছে আমরা দেখে নিতে চাইছি যে যদি আমরা স্যাটিসফাই হই, তাহলে এই মামলার আমরা সমস্ত পিটিশনারকে যে ক্লেম করছে সেগুলো আমরা জাস্টিফাই করব। তো তারা বিচারপতি মূলত এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি বিষয়কে প্রাধান্য দিয়েছেন। প্রথমত, যেই বিষয় 10টিকে যদি কারো এই 10টি বিষয়ে কোনো পিটিশনারদের থেকে থাকে বা বৈধতা বা জেনুইনিটি, তাহলে তারা আগামী দিনে এই মামলায় গুরুত্ব পেতে পারে, বা তাদের পুরো স্যালারি পেছন দিক থেকে যতটা দাবি করছে সেটা দেবে। এবং এই বিচারপতি মহোদয় আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা এটাও জানি যে সেক্রেটারির বাড়ি থেকে এই অ্যাপয়েন্টমেন্টগুলো ইস্যু হয়েছে, যেখানে সরকারি টাকা, গভর্নমেন্টের ট্রেজারি টাকাকে এইভাবে অপচয় করতে দেওয়া যায় না। আমরা সবটাই বিষয়টা জানি, তবু আপনাদের
সপক্ষে এই যুক্তি হিসেবে আমরা চাইছি যে আপনারা সঠিক বিচার পাননি বলে আবার সুপ্রিম কোর্টে যাই, কিন্তু আপনাদের তথ্যগুলো সঠিক আছে কিনা আমরা আবার পুনরায় দেখে নিতে চাইছি। 1 নম্বর হচ্ছে যে যখন এই পিটিশনার যেই মাদ্রাসা হিসাবে আবেদন করেছেন সেই মাদ্রাসার বোর্ডের অনুমোদিত কিনা, অর্থাৎ রেকগনাইজেশন আছে কিনা এটা দেখতে চাইছি 1। 2 নম্বর হচ্ছে যে ম্যানেজিং কমিটিটা, অর্থাৎ যে বৈধ ম্যানেজিং কমিটি তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মামা ভাগ্নিকে দিয়েছে, চাচা ভাতিজাকে দিয়েছে, অথচ সে ম্যানেজিং কমিটির কোনো সদস্যই নয়, বহু আগে সদস্য ছিল বা পুরা সেক্রেটারি মারা গেছেন, তার সইকে জাল করে ইত্যাদিভাবে দিচ্ছেন। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ 2 নম্বর আইটেম হিসাবে তিনি দেখেছেন। 3 নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ ম্যানেজিং কমিটি রিক্রুট করুক আর মাদ্রাসা সার্ভিস কমিশনে রিক্রুট করুক বা অন্য কোনো সংস্থা রিক্রুট করুক, শিক্ষক হতে গেলে সবচেয়ে মূল বিষয় হচ্ছে তার শিক্ষকতা হওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতাটা তার আছে কিনা, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন একটা মানদণ্ড দেখতে চাইছে। এই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই 2013 সালে 15 সালে সে নিজেকে শিক্ষক হিসেবে দাবি করছে, সেটা হচ্ছে মিলনগড় সিনিয়র হাই মাদ্রাসা মালদা। সেখানে বা অন্য কোনো মাদ্রাসা ক্ষেত্রে আমরা এরকম অনেক কোর্টের তথ্য দিয়ে দেখতে পাচ্ছি যে সেখানে সে যখন শিক্ষক হিসেবে দাবি করছে সে অলরেডি তখন মানে বিলো মাধ্যমিক পাস, অথচ সে কিভাবে শিক্ষক হতে পারে। এরকম ভুড়ি তথ্য আসার ফলে বা বিএড করেনি অথচ পরবর্তীকালে সে বিএড এর ডিগ্রি ইত্যাদি দেখিয়েছে, অর্থাৎ যেহেতু এটা ব্যাক ক্যালকুলেশনে অ্যাপয়েন্টমেন্ট বলে এটা মিসম্যাচিং এর ফলে কোর্টের নজরে এসে গেছে। 4 নম্বর স্টাফ প্যাটার্ন আছে কিনা, অর্থাৎ যেখানে এমন কিছু দেখা গেছে যে আমরা জানি যে আমাদের স্টাফ প্যাটার্ন আছে নর্মাল, অর্থাৎ 5 to 8 পর্যন্ত কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাইনরিটি ইনস্টিটিউশন তারা রিক্রুটমেন্ট করতে পারে, কিন্তু অ্যাজ পার প্রোভাইডেড দ্য গভর্নমেন্ট রুলস সেখানে মাদ্রাসা হোক স্কুল হোক 5 to 8 কম্পিউটার টিচারের প্রয়োজন নেই স্টাফ প্যাটার্নে, সেখানেও তারা সেই নিয়োগ করে ফেলেছে। কোনো জায়গায় ইতিহাস ভূগোল নিয়োগ করে ফেলেছে, সোশ্যাল সায়েন্স যে কোনো একটা হতে পারে, অর্থাৎ স্টাফ প্যাটার্নে যে রুলস আছে মাধ্যমিকের জন্য কত শিক্ষক থাকতে পারবে, উচ্চ মাধ্যমিকের জন্য কত, 8 পর্যন্ত কত, এখানে এরা কোনোই ফলো আপ করেনি, অর্থাৎ 30টা টিচার আছে আরও 30টা হয়েছে, যখন যা মন গেছে সেটা করেছে। এই জন্যই স্টাফ প্যাটার্নটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এসেছে। পরবর্তীকালে 5 নম্বর পয়েন্ট, আমি 10টি পয়েন্ট শুধু ব্যাখ্যা করছি সকলের উদ্দেশ্যে। রিলিভেন্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, অর্থাৎ আপনাদের মনে হলো আমাদের মাদ্রাসা শিক্ষক নিয়োগ হতে হবে, যেহেতু সুপ্রিম হাইকোর্ট বলেছে কমিশন অবৈধ, তাহলে কমিটি নিয়োগ করবে। সেই যে আপনারা নিয়োগ করতে যাচ্ছেন এই নিয়োগের অনুমতিটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কাছে নিয়েছেন কিনা, অর্থাৎ কনসার্ন দ্য ম্যানেজিং কমিটি দ্য অ্যাপ্রুভ অফ দ্য রিলিভেন্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর রিকোয়ার ইনিশিয়েশন সিলেকশন প্রসিডিওর কন্ডাক্ট করার জন্য পারমিশন নিয়েছেন কিনা, যদি নিয়ে থাকেন ইয়েস, যদি না নিয়ে থাকার প্রয়োজন থাকে তাহলে নো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে দ্য পিটিশনার অ্যাপ্লাই রেসপন্স এনি অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই পরীক্ষা যে আপনারা নিলেন তার কোনো বিজ্ঞাপন দিয়েছিলেন না বাড়ি থেকে সকালবেলা মন গেল পরের দিন নিয়োগ দেখিয়ে দিলেন। এই ব্যাক ক্যালকুলেশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রয়োজন, এটা আপনি বিচারপতিরা এই বিষয়টা গুরুত্ব দিয়েছেন। 6। 7 নম্বর হচ্ছে দ্য কম্পিটিশনটা যে হয়েছিল, সিলেকশন প্রসেসটা হয়েছিল, আপনারা মনে করলেন যে 10 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, তার কোনো রিলেভেন্ট এক্সামিনেশন নিয়েছিলেন, রিটেন হোক ভার্বা হোক যা হোক, তার পরবর্তীকালে যেটা খুব গুরুত্বপূর্ণ দিয়েছেন বিচারপতি 8 নম্বর পয়েন্টটি, যে এই সিলেকশন প্রসেসটা কন্ডাক্টটা যেহেতু ম্যানেজিং কমিটি তারা নিজেরাই স্বজন পোষণ করে করছে, তারা নিজেরাই সব পেপার ম্যানুফ্যাকচার করতে পারে। 8 নম্বর পয়েন্টে গুরুত্ব যে এই প্যানেলটাকে আপনি ডিআইয়ের কাছে অ্যাপ্রুভ করেছেন কিনা। আপনি নিজেই নিয়োগ করলেন, নিজেই সংস্থা, নিজেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন আর কোর্টে এসে বললেন স্যালারি পাইনি, নট দ্য ডিআই অ্যাপ্রুভ, আই এম নট ইন্টারেস্ট দ্য কোর্ট। জাজ সাহেবদের বক্তব্য যে এই প্যানেলে অর মেরিট লিস্ট দ্য ফরওয়ার্ড দ্য অল পেপার টুগেদার দ্য প্যানেল অর মেরিট লিস্ট টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ফর অ্যাপ্রুভাল। এই অ্যাপ্রুভালের জন্য আপনারা অনুমোদন চেয়েছেন কিনা। 9 নম্বর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর হ্যাড অ্যাপ্রুভ সাচ প্যানেল আর মেরিট লিস্ট লিডিং টু অ্যাপয়েন্টমেন্ট। আপনি আবেদনে পাঠিয়েছিলেন, তার পরবর্তী পদক্ষেপে অ্যাপয়েন্টমেন্টটাকে প্যানেলটাকে অ্যাপ্রুভ করেছে কিনা। 9। 10 তার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওয়ার্ক ডান সার্টিফিকেট,
যে আপনি যে কাজ করছেন প্যানেল অ্যাপ্রুভ হয়েছে না হয়েছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর কি জানে যে আপনি ওখানে ওয়ার্কিং করছেন উইদাউট পেতে? অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টটাকে অ্যাপ্রুভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। এই 10টি বিষয়কে যদি কারো থেকে থাকে তাহলে নিশ্চয়ই তারা বৈধতা পাবে। আর যদি এই বিষয়টা তারা আগামী 10-17 ডিসেম্বর না দেখাতে পারে তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা পরবর্তী কী পদক্ষেপ নেবে সেটা সুপ্রিম কোর্টের উপরেই আমাদের নজর থাকবে। ভুতুড়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। সেই শুনানিতে ফোরামের পরবর্তী পদক্ষেপ কি হবে? ফোরাম যে সৃষ্টি হয়েছে তার মূলত কারণ হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন হোক বা অন্য কোনো স্বাধীন সংস্থায় হোক, যেটা ট্রান্সপারেন্সি সাথে রিক্রুটমেন্ট হবে। আমরা মনে করেছিলাম যে কমিটি যে কাজগুলো করছে বা বাস্তব তথ্য প্রমাণিত যে কাজগুলো অত্যন্ত দুর্নীতির আশ্রয় নিয়েছে। তো এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে ফোরাম তৈরি হয়েছে, সেখানে কমিশন রিক্রুটমেন্ট করেছে, কিন্তু কমিশন রিক্রুটমেন্ট করতে যে বিগত 5 বছর ধরে হোঁচট খাচ্ছে। তার মূল কারণ হচ্ছে তারা ভ্যাকেন্সিগুলো ঠিক টাইমে কমিশনকে প্রোভাইড করছে না। এর ফলে বিগত 6 SLST 7 SST বর্তমান যে রানিং হচ্ছে বা বিভিন্ন মাদ্রাসায় হেডমাস্টার রিক্রুট সবটাই হ্যাম্পার হচ্ছে। আগামী দিনে আমরা ফোরাম যে ভুতুড়ে সংক্রান্ত মামলায় বিগত 22-23টি মাদ্রাসাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ করেছিলাম। আগামী দিনেও এই মামলা আমাদের অত্যন্ত পাখির চোখের মতো এই মামলা আমরা নজরে রেখেছি এবং যেটুকু সহযোগিতা করা সেটা করাচ্ছে, সেটা বলার এখানে প্রয়োজন নাই। যেটুকু প্রয়োজন বলার সেটুকু উপলব্ধি করছি। আমরা এই মামলাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি যাতে কমিশন অত্যন্ত স্বচ্ছভাবে নিয়োগ করতে পারে। আর যারা এই দুর্নীতি করেছে সেটা যদি ক্রিমিনাল প্রসিডিউরে যেতে হয় ফোরাম আগামী দিনে যাবে। সাম্প্রতিককালে 7 SLST নিয়োগ হচ্ছে এবং 5 to 8 এখন নিয়োগ বাকি আছে। সেই নিয়োগে কি ভুতুড়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার প্রভাব পড়বে? প্রভাব পড়বে নয়, প্রভাব পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে ভুতুড়ে সংক্রান্ত যে মাদ্রাসাগুলো ভূত মাদ্রাসা অর্থাৎ প্রেতাত্মা আশ্রয় নিয়েছে, যে বাড়িতে বসবাস করে না, এই যে টার্মটা আমরা ব্যবহার করেছি এটা আজকে পশ্চিমবঙ্গ মানুষের কাছে সর্বজন বিদিত। কিন্তু একসময় মানুষ এটা হতো ফেক টিচার বা ইললিগাল টিচার, ইংলিশ টার্ম একই, কিন্তু অবৈধ টিচার। এটাকে অবৈধ আমরা না বলে ভুতুড়ে বলতে চেয়েছি এই কারণে যে অশরীর আত্মা যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, ঘোস্ট, যেটাকে মানুষ দেখে না কিন্তু তার সার্ভাইভারটাকে মেনে নিতে হয়। এই ভুতুড়েটা হচ্ছে অনলি দ্য পেপারস ম্যানুফ্যাকচার, যার কোনো বাস্তবিক অস্তিত্ব নাই। এগুলো কিছু মানে ঘোস্ট মাইন্ডেড যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে বা ম্যানেজিং কমিটি তার নেতৃত্বে যেসব চলছে বিদ্যালয় প্রধানরা, তারা এই সমস্ত মাদ্রাসাগুলো কমিশনে কিছু নিয়োগকে হ্যাম্পারিং করছে। অলরেডি এর আগেও করেছে, বর্তমানেও করবে। যদি করে আমাদের কাছে সরকারের দাবি বা আশাবাদী এইবারে যেটা আমরা বিগত কয়েক মাস আগে দেখেছি ঘোস্ট মাদ্রাসার উপরে যে নাকা চেকিং করার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, আগামী দিনে এটা হবে। এবং 7 SSTর প্রতি যারা নিয়োগ পাবেন তারা পূর্ণ বিশ্বাস থাকেন তাদের নিয়োগে কোনোভাবে বাধা পাবেন না। আপনারা পূর্ণ যেসব মাদ্রাসাগুলো দেখাচ্ছেন যদি টেকনিক্যাল কোনো ফল্ট না থাকে নিশ্চিন্তে নিতে পারেন, কারণ সরকার এই ব্যাপারে এবং সংগঠন আমাদের সংগঠন পূর্ণভাবে আপনাদেরকে সহযোগিতা করবে নিয়োগের ক্ষেত্রে। এইভাবে চলতে পারে না, দুটো ব্যবস্থা একসঙ্গে চলতে পারে না। আমরা একটা দাবি, যারা অলরেডি ওই ইন্টারভাল পিরিয়ডে নিয়োগ হয়েছে, যাদের অস্তিত্ব রয়েছে তারা চাকরি করবে, কিন্তু এখনও 2020 আর 2025 তারা বারবারই বলবে যে আমরা নিয়োগ পেয়ে রয়েছি, অথচ তারা চেন্নাই, মুম্বাই এমনকি অন্য জায়গায় কাজ করতো, তাদের কোনো অস্তিত্বই নেই, ছাত্রের সঙ্গে সম্পর্ক নেই, শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্ক নেই, তারা দাবি করবে, অথচ জেনুইন যারা তারা বঞ্চিত হবে। এটা হতে পারে না। অতএব 7 SST হোক, বিগত যে সমস্ত কমিশন পরীক্ষা নিয়ে 6 SLST হোক, যাই নিয়োগ হোক ট্রান্সফারে, কোনো নিয়োগে যাতে ভুতুড়ের উপর প্রভাব না পড়ে এটা আমাদের সংগঠন থেকে আমরা এটা সরকারের দাবি করব এবং আমরাও এই বিষয়ে যদি অভিযোগ আসে আমরা পদক্ষেপ নেব।